আমরা তো শেয়ালের সাথে কিছুতেই পেরে উঠতে পারছি না। ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাদেরকে ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আটতে পারি না, আর সারা জীবনই ঠকেই গেলাম। কিন্তু আমি চাই না তোদের জীবনটাও এমন হোক, তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি তোদের 7জনকেই শেয়াল পণ্ডিতের পাঠশালায় পড়ালেখা করাতে দিয়ে আসব। সেখানে তোরা খুব ভালো করে লেখাপড়া শিখবি, চালাক চতুর হবি, ভালো মন্দ বুঝতে শিখবি। এটাই তোদের জন্য অনেক ভালো হবে। চল কাল তোদের 7জনকেই শেয়াল পণ্ডিতের পাঠশালায় দিয়ে আসি। শেয়াল পণ্ডিত, ও শেয়াল পণ্ডিত, বাড়ি আসো। কি কে এলো এত সকালে? যাই তো গিয়ে দেখে আসি। এই কুমির ভাই, কি মনে করে? শেয়াল ভাই, আমার এই 7টা ছেলেকেই তোমার কাছে নিয়ে আসলাম। মূর্খ হলে তো করে খেতে পারবে না, তাই তুমি যদি এদেরকে একটু লেখাপড়া শিখিয়ে দাও। শেয়াল বলতে আমি যত বড় পণ্ডিত, 7 দিনের 7জনকে পড়িয়েই পণ্ডিত বানিয়ে দিতে পারবো। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, বুঝলে? তুমি তোমার ওই 7টা ছানাকেই আমার এখানে রেখে যাও। আর তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম শেয়াল পণ্ডিত। তাহলে আমার ছানা 7টা তোমার কাছেই থাকলো, আমি বাড়ি চললুম। আর রোজ এসে একবার করে ওদেরকে দেখে যাব। আজকে আমি একজনকে পড়াবো। দেখি একজন আমার সাথে আসো। পড়ো তো বাবু। কানা খানা কানা খানা কেমন লাগে কুমির ছানা? কানা খানা গানা খানা কেমন লাগে কুমির ছানা? শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আসো। তা আমার ছানাগুলো কেমন লেখাপড়া করছে শিয়াল ভাই? ওই তাদেরকে ডাকো, একবার দেখা করে যাই। এই 1, এই 2, এই 3, এই 4, এই 5, এই 6। 6টা তো দেখালে, আরেকটা কোথায় পাবে? আরে দূর, এদের শেষটাকে আবার নিয়ে গিয়ে দেখাবো। বোকা কুমির তো বুঝতেই পারবে না। এই হলো তোমার 7। আরে বাহ বাহ, আমার 7টা ছানাই বেশ ভালো আসে দেখছি। যাই আমি বাড়ি যাই, কাল আবার আসবো। আজকে আমি আরেকজনকে পড়াবো। দেখি বাবু, আসো তো আমার সাথে। পড়ো তো বাবু। কানা ঘানা ঘানা খানা 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 গানা ঘানা কেমন লাগে কুমির ছানা? কুমির ভাই, ও কুমির ভাই, দেখি আমার ছানাগুলোকে দেখা করে যাই। এই 1, এই 2, এই 3, এই 4, এই 5। 5টা তো দেখালে, আর 2টা কোথায় পাবে? আরে দূর, এদের শেষটাকে আর 2বার নিয়ে গিয়ে দেখাবো। বোকা কুমির তো বুঝতেই পারবে না। এই 6, এই 7। বাহ বাহ, আমার 7টা ছানাই বেশ ভালোই আছে দেখছি। ঠিক আছে, আমি বাড়ি যাই, কাল আসবো একবার। এভাবেই শিয়াল প্রতিদিন একটি একটি করে কুমির ছানা খেয়ে ফেলে। সব খেতে খেতে যখন মাত্র একটি অবশিষ্ট থাকলো, সেটিকে সে 7বার নিয়ে গিয়ে কুমিরকে দেখালো। এই হলো তোমার 7। বাহ, আমার 7টা ছানাই ভালোই আছে দেখছি। ঠিক আছে শিয়াল পণ্ডিত, যাই তাহলে, আমি বাড়ি যাই, কাল না হয় আবার আসবো। আজকে আমি তোমাকে পড়াবো। বলো তো বাবু, কানা খানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা? কানা খানা গানা ঘানা কেমন লাগে কুমির ছানা? রোজ তুমি একটি করে ছানা খাও, আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলাও। কিন্তু আজ তো সব ছানা শেষ। এখন উপায়, কুমির এলে দেখাবে কি? ছানা না দেখতে পেলে অমনি তো আমাদের ধরে খাবে। আমাদের পেলেই তো ধরে খাবে। শোনো, নদীর ওপারের বনটা খুব সুন্দর। চলো আমরা ওইখানেই যাই। তাহলে কুমির আর সারা জীবন খুঁজেও আমাদেরকে বের করতে পারবে না। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়িতে আছেন? শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, কি ব্যাপার, কেউ কোনো কথার উত্তর দিচ্ছে না কেন? যাই তো, একটু ভিতরে গিয়েই দেখে আসি। এই কি, শেয়ালও নাই, আর শেয়ালিনীও তো নাই, কই গেল সব? এ কি, আমার 7টা ছানা, দেখি তো বদমাসটা বাইরে আছে নাকি? ওই যে শেয়াল আর শেয়ালিনী নদী সাঁতরে পার হচ্ছে। বেটা পাজি শেয়াল, জলের নিচে ছুটতে কুমিরের সাথে আর কেউ পারে না। খারা, আমি এখনই গিয়ে তোকে পাকড়াও করছি, তোকে দেখাচ্ছি মজা।
শিয়ালিনী, এই শিয়ালিনী, আমার লাঠি গাছটা ধরে কে জানি টানাটানি করছে। লাঠিটা মনে হচ্ছে নিয়েই যায়। তাই তো, পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি। শিগগির লাঠি ছেড়ে দিয়ে পা ধরে ফেলি। উফ, শেয়ালকে কোথায় না খুঁজলাম, কিন্তু সে তো বড্ড চালাক, তাই তো তাকে ধরতেই পারছি না। যাক, অবশেষে ওই হতচ্ছাড়াদের পাওয়া গেল, কিন্তু আমাকে দেখলেই তো ওরা দৌড়ে পালাবে। আমাকে বরং নতুন একটা ফোন দিয়ে আটতে হবে। কাল আমি ওখানে গিয়ে হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে থাকবো, আর তখন মরে গেছি ভেবে ওরা আমাকে খেতে আসবে, আর কাছে আসলেই বেটাকে ধরে ফেলবো। মরে গেছে, চল খাই গে। দেখি একটু টেস্ট করে। না, এটা দেখছি একটু বেশি বড্ড মরে গেছে। এত বেশি মরাটা তো আমরা খাই না। যেগুলো একটু নড়াচড়া করে আমরা সেগুলোই খাই। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে একটু নড়িচড়ি, তাহলে হয়তোবা আমাকে খেতে আসবে। গিন্নি, ওই দেখো, লেজটা নড়ছে। তুমি তো বলেছিলে মরেই গেছে। বড্ড ফাঁকি দিলে তো। আচ্ছা, এর পরের বার তোমাকে দেখাবো মজা। শেয়াল তো রোজ রোজ এখানে জল খেতে আসে। কাল আমি এখানে জলের নিচে লুকিয়ে থাকবো। জল খেতে আসলেই ও বেটাকে ঘপ করে ধরে ফেলবো। ভালো রে ভালো, আজ সব মাছ গেল কোথায়? বুঝেছি, এখানে নিশ্চয়ই কুমির আছে। দেখি তো একটু টেস্ট করি। এখানকার জলটা তো বেজায় পরিষ্কার, একটু ঘোলা না হলে কি খাওয়া চলে? চলো শিয়ালিনী, আরেক জায়গায় যাই। আমি জানতাম। আগের বার পানির নিচে ছিলাম তো টের পেয়ে গিয়েছিল। কাল কাদার নিচে থাকবো আর দেখবো সে কিভাবে টের পায়। হ্যাঁ, মনে তো হচ্ছে ওখানে কুমির আছে। দেখি তো একটু টেস্ট করে। ওখানে তো কোনো কাকড়াই নেই, থাকলে তো দু একটা ভাসতো। না, আর না, এমনি করে আমি শিয়ালের কাছে বারবার ঠকে গিয়ে বেশ লজ্জায় পড়ে গেলাম দেখছি। এখন আর কি করে মুখ দেখাবো? তার চেয়ে নিজের ঘরের ভেতরে গিয়েই বসে থাকি। অনেক দিন আগের কথা, একটা বনের পাশে একটা নদী ছিল, আর সেই নদীতে বাস করত একটা বোকা কুমির। আর ওই বনের ভেতরে ছিল এক চালাক শেয়াল। শেয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য সেই নদীর ধারে যেত, আর তখন কুমিরের সাথে তার কথা হতো। এই কুমির, কেমন আছো ভাই? আছি আছি, আমি ভালোই আছি। আর তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি, আর এখন তো খুব ভালো আছি, কারণ এবার আমাদের বাম্পার ফলন হয়েছে। আর সারা বছর খেয়ে দেও যা থাকবে তা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। ভাই বলছি কি, এসো না একদিন ডাঙ্গায় দেখে যাও আমরা কি চাষবাস করছি। হ্যাঁ, আমি ভাবছি একদিন যাব। শেয়াল প্রতিদিন পানি খাওয়ার জন্য নদীতেই যেত, আর শেয়াল তাকে তাদের চাষবাসের অনেক গল্প শোনাতো। একদিন প্রতিদিনের মতোই শেয়াল নদীতে পানি খেতে চলে গেল, আর গিয়ে দেখে কুমিরের অনেক মন খারাপ। আর তখন শেয়াল জিজ্ঞাসা করলো, কি ব্যাপার কুমির ভাই, কি খবর? মন খারাপ মনে হচ্ছে। আর বলো না ভাই, দিনে দিনে নদীতে মাছের সংখ্যা এত কমে গেছে, এখন তো ঠিক মতো এক বেলারই খাবারই জোটে না। আমি ভাবছি ডাঙায় গিয়ে তোমার সাথে চাষবাস শুরু করতে হবে। তাহলে আর দেরি করছো কেন? চলো দুজনে একসাথে চাষবাস করি। আমি তো চাষবাসের তেমন কিছুই জানি না। তোমাকে সেই চিন্তা করতে হবে না ভাইটি। আর তাছাড়া আমি তো আছি নাকি? তুমি শুধু শ্রম দিয়ে যাবে আর আমি শুধু বুদ্ধি খরচ করব। কুমির শেয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং সে ডাঙায় উঠে এলো। শেয়ালের কথা মতো সে পুরো জমিতে হাল চাষ দিল। জমি ভালো করে চাষবাসের করে তৈরি করলো। আর তখন শেয়াল বলল, কুমির ভাইয়া, চাষবাস যে করবে তা ফসল হলে ফসলের কোন অংশটা তুমি নিবে? উপরের অংশ নাকি নিচের অংশ? কুমির তো অনেক চিন্তায় পড়ে গেল, কারণ কুমির জানে আম কাঁঠাল এসব ফল গাছের উপরেই ধরে, তাই সে ফসলের পরের অংশ নিতে চাইলো। আর চালাক শিয়াল বলল, তা ভাই, এখন তো আলু চাষের সময়, আর বাজারেও আলুর দামও ভালো পাওয়া যাচ্ছে, তাহলে চলো আমরা আলু চাষ করি।
কুমির দিক বেদিক চিন্তা না করেই শেয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে শেয়াল সহ আলু চাষ করলো। কিছুদিন পর যখন ফসল পরিপক্ক হয়ে গেল তখন কুমির উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল। আর বাড়িতে নিয়ে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। আলুর ফসল যে মাটির নিচে হয় সেটা কুমিরের জানা ছিল না। চালাকি করে শেয়াল কুমিরের দ্বারায় সব পরিশ্রম করে নিল, কিন্তু ফল ভোগ করলো শেয়াল একাই। এ যাত্রায় কুমির ঠকে গেল। কুমিরেরও খুব রাগ উঠে গেল এবং সে আবার শেয়ালের সাথে দেখা করলো আর বলল, শিয়াল ভাই, চলো আমরা আবারও চাষ করি, তবে যাই চাষ করি এবার কিন্তু আমি মাটির নিচের অংশ নেব। শেয়াল তার কথা শুনে মনে মনে অনেক হাসলো আর বলল, ঠিক আছে, এখন তো ধানের সিজন, ধানের যে দাম, ধানটাই চাষ করা ভালো হবে। চলো তাহলে এবার আমরা ধান চাষ করি। এরপর কুমির আর শেয়াল মিলে অনেক পরিশ্রম করে ধানের চাষ করলো আর দেখতে দেখতে ধানের গাছগুলো অনেক বড় হয়ে গেল এবং একটা সময় ধান পেকেও গেল। কথা মতো শেয়াল উপরের অংশগুলো কেটে নিয়ে চলে গেল আর গোড়াগুলো জমিতেই রেখে গেল। কুমির যখন মাটি থেকে ধানের অংশগুলো টেনে টেনে তুললো তখন দেখলো সেখানে তো কিছুই নেই। সে আবারও চালাক শেয়ালের কাছে ঠকে গেল এবং সে অনেক রাগান্বিত হয়ে গেল। এবার শেয়ালকে ঠকানোর জন্য কুমির বাড়িয়ে চাষাবাদের জন্য তার কাছে গেল। কি খবর কুমির ভাই, দিনকাল কেমন যাচ্ছে তোমার? এই তো চলছে। তা তোমার চাষবাসের খবর কি? এই তো কয়েকদিনের মধ্যেই নতুন ফসল লাগাবো। তা আমাকেও সাথে নাও। ঠিক আছে, তুমি সাথে থাকলে তো আরো ভালোই হয়। তবে শিয়াল ভাই, এবার কিন্তু আমি উপরেরটাও নেব আর নিচেরটাও নেব, আর তোমাকে মাঝের অংশটাই নিতে হবে। আর আমার এই শর্তে রাজি হলে তবেই আমি তোমার সাথে চাষবাস করব। এই কথা শুনে তো শিয়াল আবারও মুচকি হাসলো এবং বলল, হ্যাঁ সেটা ঠিক আছে, তো এখন তো আখের সময়, তাহলে চলো আমরা আখ চাষ করি। তা বাজারে অনেক দামি, অনেক টাকা আয় করতে পারবো। শিয়াল আর কুমির মিলে যথারীতি আখের চাষ করলো এবং একটা সময় আখ অনেক সুন্দরভাবে পরিপক্ক হলো। আর একদিন সকালে কুমির আর শেয়াল সেখানে গিয়ে উপস্থিত হলো। শেয়ালের জন্য আখের মাঝখানের অংশটুকু রেখে কুমির উপরের আর নিচের অংশগুলো বোঝা বেঁধে নিয়ে চলে গেল। নদীর ধারে নিয়ে গিয়ে কুমির যখন আখের আগাগুলো চিবোতে থাকলো তখন দেখলো সেগুলোর স্বাদ তো নোনতা আর নিচের অংশগুলো তেমন খাবার যোগ্য নয়। তখন সে ফিরে গেল শিয়াল কি করছে সেটা দেখার জন্য এবং দেখলো মিষ্টি আখগুলো শিয়াল খুব মজা করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর এতক্ষণে কুমির তার নিজের ভুল বুঝতে পারলো। প্রথমবার ঠকার পরেই সে যদি শিয়ালের সাথে আর চাষবাস না করত তাহলে পরের দুবার এত পরিশ্রম করেও তাকে আর ঠকতে হতো না। এরপর থেকে কুমির আর চালাক শিয়ালের সাথে কোনো চাষবাস করেনি। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা এই শিখলাম যে কেউ যখন একবার ঠকায় তখন দ্বিতীয়বার আর তাকে বিশ্বাস করতে নেই এবং তার সাথে আর কোনো কাজ করতে নেই। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের চালাক শিয়াল ও বোকা কুমিরের গল্প। এরকম আরো সুন্দর সুন্দর গল্প দেখতে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনটি অন রেখো। আর গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। কি ব্যাপার, আজকে আবার মাছগুলো লাফালাফি কেন করছে না? প্রতিদিন খাবার দেওয়ার সময় মাছগুলো কেমন লাফালাফি করতো, কিন্তু আজকে কেন মাছগুলো লাফালাফি করছে না? হ্যালো, বলছি কি, কে বলছেন? ওগো, আমি বলছি গো, আমি। তাড়াতাড়ি করে তুমি একটু বাড়িতে এসো। আমাদের পুকুরের মাছগুলো যে একদম লাফালাফি করছে না, সেটা কি তুমি জানো? মাছগুলো মনে হচ্ছে অসুস্থ হয়েছে গো, তুমি বরং তাড়াতাড়ি করে চলে এসো। সে কি, তুমি আবার কি বলছো গো বউ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কামিং কামিং। আরে আরে ডাক্তার বাবু, বলছি কি, আমার বউয়ের চেক আপ না করে কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান। বল্টু, মাছগুলো ধরতো, চেক আপ করতে হবে। ওগো, তুমি কি বুঝলে গো? আরে আরে,
মাছের হাড়, লাংস, ফুসফুস সবই তো ঠিক আছে, কিন্তু টেম্পারেচারটা একটু বেশি। আসলে ওদের গরম লেগেছে, তাই লাফালাফি করা একদম বন্ধ করে দিয়েছে। একটুখানি ঠান্ডা হাওয়া দিলে ওরা একদম ঠিক হয়ে যাবে বউ। জুতা পালিশ করবেন, জুতা পালিশ। আসুন আসুন, জুতা পালিশ করে নিয়ে যান। এক পালিশে করবেন সারা জীবন পার। আসুন আসুন, আসুন আসুন, এই জুতা পালিশ। ওরে হারামজাদা বেটা, আজকে তবে আমি তোকে পেয়েছি। সেদিন তুই আমাকে এমন জুতা সেলাই করে দিয়েছিস যে পা ঢোকাতে জুতা গেল ছিঁড়ে। এবার তো আমি তোকে দেখাচ্ছি মজা। দাঁড়া দাঁড়া হারামজাদা, দেখাচ্ছি। ওরে মাইরি, পালারে মিচকে পালা। হারামজাদা কোথাকার, যে কাজ তুই পারিস না সেই কাজ তুই কেন করতে এসেছিস? হ্যাঁ, ঢপ মেরে টাকা নেওয়া তোর আমি বের করছি। হারামজাদা কোথাকার, পালাচ্ছিস? তবে তুই পালা। তবে হ্যাঁ, এই গ্রামে আমি যদি তোকে আরেকবার দেখেছি না, তবে তোকে জুতার মতো করে ছিঁড়ে সেলাই করে বের করবো। উফ বাবা, মারকে শরীরটা আমার কেমন জ্বলছে। উফ। একে কি গো, তুমি আবার এত সকাল সকাল বাড়িতে কেন এলে? আর একে কি, তোমার শরীরে এসব কিসের এত দাগ? বলো তো দেখি। বউ গো বউ, আমি যে কেলানি খেয়েছি গো। কি মেরেছে? বেশ হয়েছে। কোনো কাজই তো তুই একদম ঠিক মতো করতে পারিস না, হারামজাদা শ্বশুরের বেটা। এবার দেখ, বাকি কাজটুকু আমি করে দিচ্ছি। এই হারামজাদা, এই যা, বের হ, বের হ বলছি। কাজ করে তবেই বাজার নিয়ে আসবি। বের হ, বের হ বলছি। বলছি কি বউ, এই ওষুধগুলো মাছেদের দিও। মাছেরা এইসব ওষুধ খাবে আর তাড়াতাড়ি বড় হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গো। আর শোনো, মাছগুলো বড় হলে আমার বাবার বাড়িতে পাঠাতে ভুলো না কিন্তু, বুঝতে পেরেছো তো? এবার তো আমি নতুন কোনো ব্যবসায় শুরু করব। ওরে বাবা, হাতের কি ব্যথা। সে যাই হোক, আমি তো এবার নতুন ব্যবসা শুরু করবই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমি কি আসবো? ইয়েস ইয়েস, কামিং কামিং। কি সমস্যা বলুন। এই দেখুন দেখুন ডাক্তারবাবু, বউ আমায় কেলিয়ে একদম চাপকা বানিয়ে দিয়েছে। দয়া করে আপনি আমাকে একটু ব্যথার ওষুধ দিন না। উ কি ব্যথা। এই নিন নিন, আপনি বরং এই পাগলা মলমটা নিন। এগুলোই লাগাবেন দিনে 8 বার, রাতে 8 বার, সকালে 16 বার, তবেই ঠিক হয়ে যাবে। ইয়ে মানে ডাক্তারবাবু, বলছি কি, মাছ ধরার মতো কি কোনো ঔষধ আছে? ইয়ে মানে এসব আবার কি? এই নাম, নাম বলছি, আমার টেবিল থেকে নাম বলছি, বেয়াদব পেশেন্ট কোথাকার। আরে আরে ডাক্তারবাবু, আপনি এত রাগ কেন করছেন? আসলে আমার শ্বশুরের পুকুরের মাছগুলো খুবই ভিআইপি। এত চেষ্টা করি তবু আমি মাছগুলো ধরতেই পারি না। সবশেষে আমি ভাবলাম আপনি তো ডাক্তার, আপনি যদি কোনো ঔষধ দেন তবে আমি খুব ভালো করেই মাছগুলো ধরতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এই ওষুধটা জালে মাখিয়ে আপনি বরং পুকুরে ফেলবেন, তারপরেই দেখবেন শ শ করে পুকুরের সব মাছ এতে ধরা পড়বে। হা হা হা। ধন্যবাদ ডাক্তারবাবু। ওগো ওগো, তুমি আবার এসব কি করছো? পাগল টাগল হলে নাকি? গায়ে কতরে এরকম ভাবে মলম কেন মাখছো তুমি? আসলে বউ, আজকে তো আমি এক ঢিলে 2 পাখি মারবো। এতে করে আমার শরীরের জ্বালাও কমবে আর তোমার পেটের ক্ষুধাও মিটবে গো। ধুর বাবা, এই হারামজাদার কথার কোনো আগামাথি আমি বুঝি না। হারামজাদা কোথাকার, তুই তোর যা ইচ্ছে তাই কর। বাজার আনলে খাবি, আর না আনলে পেট শুকিয়ে বসে থাকবি। ওগো গো, কুকুর ডাকছে, তার মানে চোর এসেছে। চলো চলো, তাড়াতাড়ি করে চলো। আরে আরে, ধুর ধুর হোক, আমরা তো শুধু শুধুই চিন্তা করছি। চোর কেন? চোরের বাপেরও ক্ষমতা নেই আমার পুকুরের মাছ ধরার। লালু, ভালো করে পাহারা দিবি কেমন? চোর আসলে আমাদের ডাকাডাকি শুরু করে দিবি, কোনোভাবেই যেন আমাদের পুকুরের মাছগুলো চুরি না হয়, বুঝলি?
ওরে বাবারে, এ তো দেখছি অনেক মাছ। হ্যাঁ গো, এত এত মাছ, পুরো এক বালতি। বুঝতে পেরেছি, তুমি এই মাছগুলো চুরি করেছো, তাই না গো? হ্যাঁ গো সোনা, এবার তুমি যাও, পুকুরের অর্ধেক মাছগুলো গিয়ে রান্না করো, আর বাকি মাছগুলো আমি কালকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবো। হা হা হা। ওগো, আমি বলি কি, তুমি একটু শোনো, এভাবে কাঁচা মাছ বাজারে বিক্রি করো না, তবে যে ধরা পড়ে যাবে। তার থেকে বরং আমরা একটা মাছের হোটেল খুলি, যেখানে কিনা ভাজা মাছগুলো বিক্রি হবে। ওরে বাবা, আরে বাহ বৌবা, একদম ফাটাফাটি। তোমার মাথায় তো দেখছি হেভি বুদ্ধি, এই না হলে আমার বউ। হা হা হা। তবে আমরা তাই করব গো, মিচকের মাছের হোটেল। আরে আরে, বাহ বাহ মিচকে দাদা, তোমার বউয়ের হাতে যে জাদু আছে গো। কত সুন্দর ভাজা মাছ! এরকম ভাজা মাছ কার না খেতে ভালো লাগে বলো তো? মোচমোচে ভাজা মাছ, তার উপর আবার কত সুস্বাদু, তাও আবার কম দামে। চুরি করা জিনিসের স্বাদটা একটু বেশি হয়। বলছি কি, খান খান, আর দুটো বেশি করে দিলাম, খান। সবকিছু তো আমি দেখে নিয়েছি, আমি তো এবার বলে দেব তুমি কিনা পরের পুকুরের মাছ চুরি করেছো। ওরে মাইরি, এবার তো কেলো করেছে। ওগো, তুমি দেখেছো, আজ যে সত্যি সত্যি চোর এসেছিল। শোনো শোনো, তাড়াতাড়ি মাছগুলো তুলে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ বউ, আমি সবকিছুর ব্যবস্থা করে রাখছি। ওগো, তুমি কি জানো, সোশ্যাল মিডিয়ায় মিচকে নামে একজনের হোটেল ভাইরাল হয়েছে, তাও আবার মাছ ভাজার হোটেল। চলো না গো, গিয়ে একটু খেয়ে আসি, খুব নাকি স্বাদ। চলো না। আরে, এটা তো আমিও শুনেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো চলো তবে যাই। আরে আরে পা, খুব স্বাদ। ও ভাই, বলছি কি, আমাকে আর দুটো মাছ দিন তো। ওরে বাবারে, মাছের স্বাদ তো একদম পুরো আমার পুকুরের মাছের মতো। এই রে, কেলো করেছে। এই বাচ্চা ডাক্তার সবকিছু আবার বুঝে যাবে না তো? আরে আরে ডাক্তার বাবু, সবসময় আপনি এত চিকিৎসা নিয়ে কেন পড়ে থাকেন বলুন তো? খেতে এসেছেন, ভালো মতো খেয়ে যান, এমন মাছ আপনি আর কোথাও পাবেন না। ওরে শালার বেটা চোর, তুই কিনা আমার পুকুরের মাছ চুরি করে নিয়ে এসে ব্যবসা করছিস? আমার পুকুরের মাছ চুরি, আজ তো তোকে আমি দেখাবো। এই যে ভাই, বলছি, আপনারা কি হোম ডেলিভারি দেন না? হ্যাঁ হ্যাঁ, দেই তো, কিন্তু খরচাটা একটু বেশি। হা হা হা। খরচা যতই হোক, প্রতিদিন আপনি আমার বাসায় দুটো মাছ ভাজা পার্সেল করবেন, কেমন? ওকে ওকে ম্যাডাম, তাই হবে। হা হা হা। হ্যাঁ গো বউ, চুরি করা মাছ দিয়ে তো আমাদের ব্যবসা বেশ ভালোই চলছে গো। হ্যাঁ হ্যাঁ গো, আমাদের তো মনে হচ্ছে বড়লোক হতে আর বেশি দেরি নেই। আরে আরে, আসুন আসুন, বসুন বসুন। কেমন মাছ ভাজা দেবো বলুন, ছোট না বড়? বলছি কি, এখানে পোড়া মাছের ভাজা পাওয়া যাবে না? পোড়া মাছের ভাজা খেতে আমার খুব ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় হবে, বসুন বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। এই শালার বেটা কুকুরটাকে তাড়াতেই হবে, এর জন্য মাছ ধরা মুশকিল হয়ে যায়। এ ছি ছি, এগুলো কি? আর মাছ কোথায়? এই যে মাছ আমাদের কাছে। আয় আয়, চুরি করবি আয়, বজ্জাত শিয়াল কোথাকার, নিয়ে যা মাছ। বারে বারে শিয়াল তুমি খেয়ে যাবে মাছ? কি ভেবেছো কি বাঘ পাবে না স্বাদ? এবার দুষ্টু শিয়াল, বাজাবো তোমার ফাট। ওরে মাইরি, কেলো করেছে রে, সামনে ইঞ্জেকশন আর পেছনে বাস। পালা মিচকে পালা, সময় থাকতে এক্ষুনি পালা। ওরে বাবারে, ওরে মারে, আমার পেছন যে গেল গেল রে। কি কি, আমার পেছনে যে গেল! আ ও, গেল গেল!
আমার পেছনে কিনা ইঞ্জেকশন গেল, আর আমি এদিকে মাছ নিয়ে ফুরুত। হা হা হা, লা 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 লা।